জয়ের পথে শুনি কার নাই ওরে ভয় নাই, নিঃশেষী প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সুপ্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। 5 আগস্টের পরে আমাদের দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা ছাত্র জনতা যে অভিপ্রায় নিয়ে আমাদের দেশটাকে মুক্ত করার জন্য স্বৈর শাসকের থেকে আমরা যে পথে নেমেছিলাম, আজকে আমরা তাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি। সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির নিয়মিত সমসাময়িক বিষয়ক আলোচনা আমরা কেমন বাংলাদেশ চাই, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী, লেখক, অ্যাডভোকেট বরকতুল্লাহ খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক, গবেষক কামাল পারভেজ। আপনাদের দুজনকেই 16 বাংলা টিভির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদের, ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা কেমন বাংলাদেশ চাই, আমি শুরুতেই আমাদের অ্যাডভোকেট বরকতুল্লাহ খানের কাছ থেকে জানতে চাইব, আমরা আসলে কি ধরনের বাংলাদেশ চাই। ধন্যবাদ 16 বাংলা চ্যানেলকে আজকের এই এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর কেমন বাংলাদেশ চাই এর শুরুতে আসলে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যে এই আন্দোলনে নিহত সকলদের প্রতি। আসলে এই কেমন বাংলাদেশ চাই এই প্রশ্নটা আমাদের দীর্ঘদিনের, সমগ্র বাংলার মানুষের। আমরা সাম্প্রদায়িকতা মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সহনশীল রাজনৈতিক মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ চাই। যদি এক কথায় আমরা উত্তর দিই তাহলে এমনটাই আসে। বিস্তারিত বলতে গেলে কেমন বাংলাদেশ চাই সেটার ব্যাখ্যা আমার পাশে আমাদের যে সম্মানিত অতিথি আছেন কামাল পারভেজ ভাই, অনেক অভিজ্ঞ মানুষ এবং দেশ, জাতি, জনগোষ্ঠী সম্পর্কে আমার থেকেও ভালো অভিজ্ঞ। তো কেমন বাংলাদেশ চাই, আপনার এই প্রশ্নটা যেমন খুবই ক্ষুদ্র একটি প্রশ্ন, কিন্তু এর উত্তর যদি দিতে চাই তাহলে বৃহৎ পরিসরে এর উত্তর দিতে হবে। কারণ আমরা দীর্ঘদিন পরে দেখলাম যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ এখন তার বাক স্বাধীনতার আলোকে এসে কথা বলতে পারছেন। এবং পেপার পত্রিকায় যা দেখছি যে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরকে আসলে আমাদের কাছে এই মুহূর্তে সংস্কার প্রয়োজন। তাহলে কেমন বাংলাদেশ চাই এর উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের যে বিষয়গুলি রয়েছে, আমি সেক্টরের কথা বলেছি, তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সর্বপ্রথম যদি আমি অগ্রাধিকার ভিত্তিতে যদি বলি তাহলে আমাদের আসতে হবে এই মুহূর্তে, আমি মনে করি যে আপামর জনসাধারণের একটাই চাওয়া, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কারণ এই দুর্নীতি আমাদের এই দেশকে আজকের খাদের কিনারে নিয়ে গেছে, যেখানে আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে গণতন্ত্রের যে সুফল আমাদের ভোগ করার কথা, কিন্তু সেই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে এই দুর্নীতি। সুতরাং যদি প্রথম অগ্রাধিকার ভিত্তিতে আপনি বলতে চান, আমাকে প্রশ্ন করেন যে কেমন বাংলাদেশ চাই, তাহলে প্রথম অগ্রাধিকারে আমি বলবো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দুর্নীতিকে রুখতে হবে, দুর্নীতিকে অবশ্যই রুখতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের ভিতরে দেশ প্রেমের যে বিষয়টা থাকে, আসলে একটা গণতান্ত্রিক দেশে একজন সচেতন নাগরিকের যে দায়িত্ব এবং কর্তব্যগুলি থাকে, আমরা কিন্তু সেটা পালনে ব্যর্থ হয়েছি। তো এই মুহূর্তে যদি প্রশ্ন করেন কেমন বাংলাদেশ চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা সেক্টরকে সংস্কার করে দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত এবং রাজনৈতিক কৃষ্টি কালচারেরও সংস্কার করে সহনশীল পর্যায়ের রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা চাই, বা এদেশে সেই রাজনীতি চাই। অর্থাৎ বাক স্বাধীনতা চাই। এবং আপনি দেখবেন যে আমরা আমাদের বয়সে আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু তারপরের অনেকগুলো ঘটনা, অনেকগুলো অভ্যুত্থান আমরা কিন্তু দেখেছি। কিন্তু সেখান থেকে আমাদের যে শিক্ষা হওয়ার কথা, আমরা কিন্তু সেই শিক্ষায় কেউ দীক্ষা নেইনি। কারণ আমরা 111কে দেখেছি, সেই সময় বাংলাদেশের যে একটা অবস্থা দাঁড়িয়েছিল, আজকের বাংলাদেশ সেই অবস্থায় দাঁড়িয়েছে বলে আমরা অনেকে মনে করি। তাহলে সেখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়ার দরকার ছিল, আমরা কি আদৌ সেটা নিতে পেরেছি? পারিনি। যার কারণে বাংলাদেশে আবারও একটা গণ অভ্যুত্থান এভাবে হয়েছে।
সুতরাং এখান থেকে আমরা কেমন বাংলাদেশ চাই সেটার দীক্ষা এবং শিক্ষা আমাদের নেওয়া উচিত। ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। আমাদের আজকে অতিথি আলোচক বিশিষ্ট সাংবাদিক কামাল পারভেজ মহোদয়ের কাছে আমরা জানতে চাইব যে এই যে আমরা কেমন বাংলাদেশ চাই, আমাদের আইনজীবী বরকতুল্লাহ খান তার অভিমত ব্যক্ত করলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে দুর্নীতির বিষয়টা উঠে এসেছে, এর পাশাপাশি আর কি প্রয়োজন আমার এই দেশটাকে নতুন ভাবে আবার নতুন পথে নেয়ার জন্য? প্রথমত আমি ধন্যবাদ জানাই 16 বাংলা চ্যানেলকে এবং পাশাপাশি আজকের আয়োজন আপনি যে করেছেন এবং তার কর্তৃপক্ষ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। যাই হোক, আমি লোক সাহেব একটা জিনিস আপনাকে বলি, আমরা কেমন বাংলাদেশ চাই এই প্রশ্নটা এখন সবার হৃদয়ের মধ্যে, শুধু এটা আমার মধ্যে না, আপনার মধ্যে নয়। মানুষের যে একটা চাপা ক্ষোভ ছিল, এই চাপা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটতেছে যে আমরা কেমন বাংলাদেশ চাই। তার প্রেক্ষাপটে দুর্নীতি তো এটা যদি বলি, এটা আমাদের একটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতিটা। আর এই রন্ধ্রে ঢোকার কারণটা যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, যদি ওই পিছনটার দিকে তাকাই তাহলে দেখবেন যে এই প্রতিটা প্রতিষ্ঠানে, একটু আগে আমার আইনজীবী বরকতুল্লাহ খান ভাই যে কথা বললো, এই দুর্নীতির রন্ধ্রে ঢোকার কারণটা হচ্ছে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মানে দীর্ঘদিন যে জিয়ে রাখা হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, 111টা আপনারা সবাই দেখেছেন, আশা করি সবাই 111-এর ইতিহাস জানেন। তো সেই 111-এর দিকে যদি আমরা তাকাই, তখন থেকে আমরা ভাবছিলাম যে তখন আমরা সাংবাদিকতা করি, সেই 111-এ আমরা লেখালেখি করি, তখনও একটা 111-এ যারা আওয়ামী লীগ গভর্নমেন্টই বলবো আমি, যে যখন ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তারাও একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা দুর্নীতিকে জিরো টলারেন্স থাকবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা শপথ ছিল। কিন্তু এই লাল দিঘির মাঠে যখন নির্বাচনের আগে আসেন ভোটের ইয়েতে ভোট চাওয়ার জন্য, তখন উনি সে গ্লাসের ভিতর থেকে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে জিরো টলারেন্স দুর্নীতি, বিএনপি যেটা করে গেছে সেটা আমি করবো না, করতে দেব না। এই প্রেক্ষাপটে উনি ভোট চাইলেন, মানুষ আশাবাদ নিয়ে তাকে ভোট দিল। কিন্তু সেই জায়গাটা থেকে বিগত 16টা বছর কি পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে সেটা কিন্তু এই দেশের জনগণ বুঝে গেছে। তবে আরেকটা জিনিস, এটাও আমার সাথে আপনারা একমত হবেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বড় জিনিস একটা আইন করার প্রয়োজন। সেটা হচ্ছে যে এমপি হোক মন্ত্রী হোক, মানে দুবারের অধিক কেউ দুই মেয়াদে থাকবে, তার উপরে তারা নির্বাচন করতে পারবে না। এটা এমপি ইতিমধ্যে কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তির মুখ থেকে এটা বের হয়ে না, বের হয়ে শোনেন এখন আসছে কেন, এটা হচ্ছে যে আমি যদি বলি যে তারা তাদের স্বার্থ কিন্তু হাসিল করে ফেলছে। এখন তাদের স্বার্থ হাসিলের পরে যে বয়ান দিচ্ছে সেটা আসলে যে বলতেছে সেটা আমি তার সাথে একমত না। কিন্তু আমি মনে করি যে নতুন প্রজন্ম যারা নতুন বাংলাদেশকে একটা আমাদের মধ্যে একটা উপহার দিছে, এই 24-এর গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেখান থেকেও দুজন উপদেষ্টাতে এসেছেন এবং যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। তবে আমার তাদের কাছে এবং আজকের সৃষ্টি বাংলার মাধ্যমে বলবো যে সংবিধান এবং তত্ত্ব সরকার এই দুটাকে সংস্করণ করা হোক, সংস্কার করে মেয়াদ ওই দুই টার্ম থাকবে, এমপি হোক কি প্রধানমন্ত্রী হোক, দুবারের উপরে কেউ থাকতে পারবে না। এক, দ্বিতীয় ধাপ হচ্ছে যে দুর্নীতি নিয়ে যে আপনি কথা বললেন, এই দুর্নীতিটা রোধ করতে হবে আমাদেরকে আগে। আর রোধ করার জন্য আমাদেরকে বিকল্প কিছু পয়েন্ট দাঁড় করাতে হবে। আচ্ছা, সেই পয়েন্টগুলো কিরকম হতে পারে? প্রথমত ধরেন, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এই দেশে, যারা চাকরি করছেন, তাদের আগামী মানে নির্বাচনের আগে এই অন্তঃসরকারের কাছে তাদের টোটাল সম্পত্তির হিসাবটা এবং তাদের আয় ব্যয়ের হিসাব, শুদ্ধ অভিযান তাদেরকে জমা দিতে হবে। এবং এই শুদ্ধ অভিযানের মধ্যে তাদের সবকিছু। আপনার সাথে আরেকটা যোগ করতে চাই, এই যে 15 বছরের যে একটা ক্ষমতা, এই ক্ষমতার মধ্য দিয়ে প্রত্যেকটা সেক্টরে আপনি এই যে ওয়াসার এমডি চট্টগ্রামে, এরকম অনেকেই
তারা কক্ষিগত করে ক্ষমতাটাকে শোনেন, রেখেছে। ওয়াসার এমনি তো সে তো অতিরিক্ত সচিব পদমর্যাদায়, সেটা তো আমি বাদে দিলাম। আপনি যদি ওয়াসার একটা মিটার পরিদর্শকের হিসাব চান, তাহলে দেখবেন যে ওই মিটার পরিদর্শক কত কোটি টাকার মালিক। সাধারণত একটা মিটার পরিদর্শক মানে তৃতীয় শ্রেণী কর্মকর্তার কথা বলতেছি আমি, তৃতীয় শ্রেণী কর্মচারী, ঠিক আছে? এখন আপনি এমনও দপ্তর আছে, চেয়ারম্যানের পিয়নের কত কোটি টাকার মালিক সেটা আগে দেখেন। আপনি ওয়াসার এমনি তো যে অনেক পরে খরচ করছেন। ওই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে না যে আমার অফিসের আমার সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী আর কি, ওই উনি বলছে না যে আমার বাসার কি ওই যে পানিটা আনে ওই যে বাজার করে, সেও 450 কোটি টাকার মালিক। তাহলে এই যে দেখেন তার বাসার কাজের ছেলে যদি 450 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে উনি জিরো টলারেন্স কোথায় ছিলেন? না সেটাই এখন মূল বিষয়টা হলো যে আপনারা দেশপ্রেম যে বিষয়টা আমরা বলছি, মুখে বলছি দেশপ্রেম, এই দেশপ্রেমটা আসলে সবার মধ্যে কিভাবে জাগ্রত করা যায়? শোনেন, আপনি একটা চিন্তা করবেন যে প্রথমত আমরা যাই কিছু বলি না কেন, আমরা ভারত, অনেকে ভারত বিদ্বেষী কথা বলি, ভারতকে নিয়ে আমরা অনেক কথাই বলি, কিন্তু আপনি যদি আসলে ভারতে যান দেখবেন ভারত যাই কিছু করুন, কিন্তু তাদের যে মাতৃত্ব ভালোবাসা, দেশের মাতৃত্বের প্রতি একটা টান, দেশের প্রতি একটা টান, দেশপ্রেম, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। ওরা আমাদের দেশে ঘুরতে আসে যখন, এই দেশ থেকে একটা সুতো কিনে নেবে না, এতে দেশাত্মবোধ কিনে নেবে না। অথচ আমরা যখন ভারতে যাই অনেক কিছু কিনে নিয়ে আসি, কাপড় চোপড় যা পারে তা কিনে নিয়ে আসি। আপনি দেখেন দুবাইতে যখন আমরা যাই, আমাদের মতো যারা দুবাই যায়, সিঙ্গাপুর যায়, ঘুরতে যায়, বিভিন্ন আসার সময় লাখ টাকার বাজার করে নিয়ে আসে। কিন্তু ইন্ডিয়ানরা দুবাই মার্কেটে থাকে, তারাও দোকানদারি করে, সবকিছু করে, কিন্তু তারা ওখান থেকে একটা সুতো নিয়ে যায় না ভারতে। তারা তাদের দেশ থেকে কাপড় কিনে এনে পরবে। যে ধন্যবাদ, আপনার কাছে আবার আমরা ফিরে আসব। আমরা আমাদের আজকের অতিথি আলোচক অ্যাডভোকেট বরকতুল্লাহ খান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে দুর্নীতির কথা আমরা বলছি, দুর্নীতির পাশাপাশি এই যে শিক্ষা সেক্টর আমাদের আছে, এই শিক্ষা সেক্টরে আমাদের মনে হয় পরিবর্তন আনা প্রয়োজন। এই যে আমার মধ্যে যে দেশত্ববোধটা জাগ্রত হবে, সেটা কিভাবে? আবারও ধন্যবাদ আপনাকে। আপনি এই সময় বাংলাদেশের যে সবচেয়ে আলোচিত যে বিষয়টা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আন্দোলন চলছে, বা অনেক ক্ষেত্রে আমরা অনেক রকমের লেখালেখি পজিটিভ নেগেটিভ দেখছি, যে শিক্ষকদের সম্মানহানি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে বিষয়টা আমরা শিক্ষাগুরুর মর্যাদার বিষয়টা নিয়ে অনেকে লেখালেখি করছেন। তো আপনি চমৎকার একটা বিষয় বলেছেন, এই বিষয়টা আমারও মাথাতে ছিল। আর শিক্ষা ব্যবস্থাটা আমরা এখন অনেক ক্ষেত্রে দেখছি যে আমার এলাকার হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়েও এখন দুর্নীতির অভিযোগ, এবং তার বিরুদ্ধে কিছুদিন আগে আমার গ্রামের এলাকাতে তারা আন্দোলন অনেক ক্ষেত্রে তারা কিন্তু করেছেন। জি জি, আমি সেটাই বলছি। তাহলে আপনার প্রথমত যে বিষয়টা আমি গাইড করবো সেটা হচ্ছে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বা রাষ্ট্রের শিক্ষানীতি। আপনি দেখেন, আমরা যখন পড়ালেখা করছি, নিশ্চয়ই আপনি যখন পড়ালেখা করছেন, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পড়ালেখা করছি ব্যাতের পিটানোর ভয়ে। কিন্তু যেদিন থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাত উঠিয়ে দেওয়া হলো, যেদিন থেকে শিক্ষকের কাছে গিয়ে একজন অভিভাবক বললেন যে সন্তান আমার, শাসন করার আপনি কে, আসলে আমি মনে করি যে সেদিন থেকেই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটার একটা অধঃপতন শুরু হয়েছে। এবং এই সুবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন রাজনীতি ঢুকে যায়, আমি সারা বাংলাদেশের কথা না বলি, আমি আমার এলাকা দিয়ে উদাহরণ দিতে পারি, আমি আমার নিজেকে দিয়ে যদি আমি সমাজের উদাহরণ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আত্মসমালোচনার বোধটা আমাদের সকলের ভিতরে থাকা উচিত। তো আপনি দেখেন যে প্রত্যেকটা স্কুল, মসজিদ, মন্দির থেকে শুরু করে সবকিছু একটা রাজনৈতিক বলয়ের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আর যখন একটা সামাজিক প্রতিষ্ঠানে আপনি রাজনীতি নিয়ে আসবেন, একটা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি বা সদস্য যাদের থাকার কথা, এলাকার সুশিক্ষিত যারা শিক্ষানুরাগী ব্যক্তি, তাদেরকে বাদ দিয়ে আপনি যখন রাজনৈতিক ব্যক্তিত্বকে ওখানে নিয়ে আসবেন, তখন সেখানে পিয়ন থেকে শুরু করে হেডমাস্টার থেকে শুরু করে সবাই কিন্তু দুর্নীতির ভিতরেই আবদ্ধ হয়ে যাবে। এখান থেকে বের হওয়ার মতন আর মনে হয় যে থাকে না, থাকে না, মানসিকতা থাকে না। এখানে শুধু রাজনীতি সেক্টরটা যে ঢুকছে তা না, আমি আপনাকে একটু সেখানে সংযোগ করি আপনার সাথে। সেটা হচ্ছে যে রাজনীতি করুক, সমস্যা নাই, কিন্তু এই যাকে ধরেন একটা স্কুল কমিটির সভাপতি বানাচ্ছে, আসলে তার এডুকেশন কতটুকু, পড়াশোনা কতটুকু, সেটা এখন দেখা গেছে
ওই এমনও রেকর্ড আছে, প্রমাণ আছে, সে টং দোকানে চা বেচছে ক্লাস 8 পর্যন্ত, তারা এনে স্কুল কমিটির সভাপতি বানাইছে। এখন সে কি করবে এবার বলেন? সে কি দিক নির্দেশনা দিবে? সে কি দিক নির্দেশনা করবে? কথা বুঝেন। যুবলীগের নেতা সারাদিন আবাসিকের মুখে করে ছাদাবাজি, ক্লাস 9-10 তারা বানাইছে স্কুল কমিটির সভাপতি। এখন সে শিক্ষা নিয়ে কি ডিরেকশন দিবে? সে তো তার তো ধ্যান ধারণা যে শিল্প কারখানা থেকে চাঁদাবাজি করা, তো স্কুল কমিটির হেডমাস্টার আছে, তার তো ওই সম্পর্কে গড়ে উঠবে। সেটাই। হ্যাঁ, তো এখন যে বিষয়টা আপনি বলছিলেন যে এই যে শিক্ষা ব্যবস্থাটা যেদিন থেকে ব্যাট উঠে গেল বা যেদিন থেকে শিক্ষকের শাসনটা উঠে গেল, হ্যাঁ, সেই দিন থেকে কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই কিন্তু অধঃপতন শুরু হলো। যাই হোক, এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো যে আমরা এই যে রাজনৈতিক একটা প্রতিহিংসা পরায়ণ বিষয় থাকে, আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা উচিত। অবশ্যই সেখান থেকে বের হয়ে আসা উচিত। আমার এই কেমন বাংলাদেশ চাই প্রশ্নে যদি সুন্দর বাংলাদেশ বা শান্তির বাংলাদেশ বা সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদের প্রথমত যে বিষয়টা, কারণ একটা বিষয় দেখেন, আমি আইনজীবী, আপনি সাংবাদিক, আপনিও সাংবাদিকতার পেশায় আছেন, বা সমাজের যারা শিক্ষক অন্যান্য পেশায় আছে, আসলে দেশ পরিচালনায় আমাদের দায়িত্ব কর্তব্য থাকলেও আমরা কিন্তু গঠনতান্ত্রিক ভাবে ওরকমের কোনো পদাধিকার বলে আমরা কোনো কিছু করতে পারি না। তাহলে দেশটা পরিচালনা করছে কারা? রাজনীতিবিদরা তো। তাহলে এই রাজনীতিবিদদের সংস্কার প্রয়োজন। অর্থাৎ এই যে প্রতিহিংসার রাজনীতি, আপনার আওয়ামী লীগ সরকার একটা কাজ করে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, সেটাকে বন্ধ করে দিল। দেখা গেল সেখানে হাজার হাজার কোটি টাকা কাজ হয়েছে, বাকি অল্প কিছু বাকি আছে, এখন এটা সে এসে বন্ধ করে দিল। আবার বিএনপি সরকার যেটা করে গেছেন, সেটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন সেটা বন্ধ করে দিল। এই যে প্রতিহিংসার রাজনীতি, মূলত এখান থেকে আগে বের হতে হবে। তাহলে এখান থেকে বের হতে হলে এই দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক নেতা। এখন রাজনৈতিক নেতা কে হচ্ছেন, এটা আমাদের আলোচনায় আসতে হবে। রাজনীতি আমরা দেখেছি যে ইতিপূর্বে যারা রাজনীতি করতেন তারা রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এখন রাজনীতি কি করছেন, তার ব্যাকগ্রাউন্ডটা কি? আমার ভাই একটা কথা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া উচিত। আমি মনে করি যে নট অনলি শুধু শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের যে কোনো অবকাঠামোগত বিষয়ে ওইখানের নিয়োগ প্রাপ্তের ক্ষেত্রে তার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত, যেটা আমরা বিগত দিনে দিতে পেরেছি কিনা আমার সন্দেহ। আমার মনে হয় না যে আমরা পেরেছি। যদি সেটা পারতাম তাহলে আজকের বাংলাদেশের এই দুরবস্থা হতো না। উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন একটা জিনিস, আর মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়া, হ্যাঁ, আত্মমানবতাবোধ জাগ্রত হওয়া আরেকটা জিনিস। আজকের আপনি হয়তো একটু পরে এই টপিকেও আসবেন যে কেমন পুলিশ চাই, আপনি বলতেছেন কেমন বাংলাদেশ চাই, হয়তো আগামী আপনার যখন টকশোটা আসবে তখন আপনি বলবেন কেমন পুলিশ চাই। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের মতামত থাকবে। পুলিশ আজকে কেন জনগণকে ভয় পাচ্ছে? যে পুলিশ জনগণের নিরাপত্তা বিধানের জন্য আসছে, তারা এখন কেন জনগণের কাছে নিরাপত্তা চাচ্ছে? তাহলে এই যে আমূল পরিবর্তনটার মূল কেন্দ্রবিন্দু আমি যে কথাটা বলতেছিলাম, যে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা আশা করি। যিনি এমপি হয়েছেন তার যোগ্যতা কি সেটা আগে বুঝতে হবে। এমপির দায়িত্ব কর্তব্য বোঝার মতো যোগ্যতা নাই, অথচ সে এমপি হয়েছেন, হাজার কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য করে সে এমপি হয়েছেন। তাহলে এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আমাদের সংস্কার এবং পরিবর্তন দরকার, তাহলে আমাদের চাওয়ার বাংলাদেশ হয়তো আমরা পাবো। ধন্যবাদ। আবার আমরা ফিরে আসবো। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট বরকতুল্লাহ খানের সাথে, আমরা এখন কথা বলবো কামাল ভাইয়ের সাথে। আচ্ছা কামাল ভাই, আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এই যে দীর্ঘদিন পুঞ্জীবিত একটা মধ্যে ক্ষোভ, এটা এখন আমরা প্রকাশ করলাম। এখন এই প্রকাশটা কিন্তু আগেও আমরা করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি সে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কেন করিনি? এতদিন আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আজকে এটা আমরা সোচ্চারভাবে বলতে পারতেছি, বা আরো কিছু কিছু কিন্তু এখন অনেক বৈষম্য বিরোধী আন্দোলন উঠে আসছে। এতদিন আসলে এই ক্ষোভটা আমরা কেন চাপা ছিল বলতে পারলাম না কেন? দেখেন, কেন বলতে পারেন নাই, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে একটু ডিপলি পিছনে ছেড়ে দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে যে আমরা দেখেও না দেখার ভান করে চলে গেছে অনেক বিষয়। প্রথমত ধরেন দীর্ঘ 16 বছরে প্রথম 2009 যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ, 14 পর্যন্ত নির্বাচন, একটা সময় গেছে, তারা তখন পর্যন্ত কিন্তু একটা রুট লেভেলটা ঠিক রাখছে। এরপর যখন আবার দ্বিতীয়বার তারা
মানে ভোট ডাকাতি করে আবার যখন ক্ষমতায় আসে ভোট চোরের ইয়ে, তারপর তাদের প্ল্যাটফর্মটা ভিন্ন দিকে ধাবিত হয়। এবং আপনি একটা জিনিস, আপনি কেন কথা বলতে পারেননি, আপনার বাক স্বাধীনতা কেন হরণ করা হয়েছে? আমার একটা বই লেখা ছিল, এবং ভোটতন্ত্র, গণতন্ত্র, ইভিএম যন্ত্র, এইসব বিষয়তে আমার একটা ভাইয়ের আমার বইতে আপনি দেখছেন লেখা ছিল। তো সেখানে আমি আমার বাক স্বাধীনতাটাকে মানে এই রাজনৈতিক যেটাকে বলবো যে তারা গণতন্ত্র চর্চার নামে আমার উপর একটা একনাতন্ত্র চর্চা চলছে। এবং আপনি যে আপনার মনের কথাটা খুব প্রকাশ করবেন, সেই শক্তিটা এবং বাকস্বাধীনতা গলা টিপে ধরা হয়েছিল, যেটা আমার বই থেকে অনেকবার আমার উপর চাপ আসছে। কিন্তু শুধু আমার বেলায় না, যারা একটু মুখ থেকে কথা বলবে, আপনি সোশ্যাল মিডিয়া বলেন বা কোনো টিভিতে গিয়ে কথা বলবে, দেখা গেছে ঘন্টাখানিক পরে তার খোঁজ নাই। এমন হয়েছে না আমাদের দেশে? টেলিভিশন টক শো থেকে শেষ করে নিচে নামতে নামতেই স্যার নাই, শেষ, দাও হয়েছে না? বাসায় দরজা ঢুকতেছে, নাই, শেষ। আমাদের দেশে আপনি দেখেন গত 16 বছরে প্রায় 720 জনের অধিক গুম হয়েছে। 720 জনের অধিক গুম হয়েছে। কিন্তু এটা একদম প্র্যাকটিক্যালি আমাদের গবেষণা থেকে এবং অধিকার সংগঠনের পক্ষ থেকে একটা গবেষণা থেকে এটা এই তথ্যটা। এবং এটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগেও একটা ইয়ে করছি। এর মধ্যে দেখেন এখন পর্যন্ত আপনি 150 জন এখনো ফেরতই পায়নি। এরা কোথায় আছে, কিভাবে আছে, কেউ জানে না। আর বাকি যাদের ফেরত আসছে তাদের হয় কারো লাশ আসছে, কেউ হয়তো জীবিত কোনো রকম আসছে, হাসপাতালে পড়ে আছে, কেউ পুঙ্গ অবস্থায় পাওয়া গেছে, আবার কেউ ফিরে এসে আদালতে গিয়ে মামলা করছে আইনজীবীর মাধ্যমে, কিন্তু বিচার পায় নাই, বিচার পায় নাই। তো কেউ তো ধরেন এমন একটা দুরবস্থায় গিয়েছে, মিডিয়া সেক্টর বলেন, মানে সংবাদপত্র বলেন, এই জায়গাটা পুরোটা একটা ক্রাফটেড হয়ে গেছে। এবং হ্যাঁ, এটার সাথে আমি বলবো যে আমাদের সংবাদপত্র কিছু জড়িত আছে, দালাল সিন্ডিকেট একটা আছে। এটা শুধু মানে রাজনৈতিকভাবে যে রাজনৈতিকটা প্রশ্ন পায় থেকে, কারণ আপনি যখন বলবেন যে আমাদের দেশে আমরা যখন বলি সংবাদপত্র কি, সমাজের দর্পণ, আয়না, চতুর্থ স্তম্ভ। এখন আপনি যখন জাতির চতুর্থ স্তম্ভ হিসাবে আপনি যখন একটা পত্রিকার মালিক সম্পাদক, আপনি যখন নিজের দালাল হয়ে যাবেন, তখন আর এই প্রতিচ্ছবি দেখা তখন এই জায়গাটাতে আমার ছবিটা কি ভিন্ন রূপ ধারণ করবে। ঠিক আছে, আমরা চাটুকার সম্পাদক পরিষদ তৈরি করি, চাটুকার সম্পাদক হই একটা পদ পাওয়ার জন্য। আমাদের অনেক সাংবাদিকরাই প্রেস ক্লাবের নেতা বলেন, পত্রিকার সম্পাদকরা বলেন, শেখ হাসিনার দালালি করে অনেক পদ পদবি নিছে না, এটা তো প্রমাণ। এমপি হয়েছে, মহিলা এমপি হয়েছে, পুরুষ এমপি হয়েছে, অনেক কিছু। হ্যাঁ, তো এখন এই জায়গাটাতে এসে আজকে সংবাদপত্রটাকে কি করলো, একেবারে মানে কি বলে মাটির সাথে মিশিয়ে দিল। এখন আর আপনি গণমাধ্যম ওই যে প্রতিচ্ছবি আয়না সেটা বলার ভাষা নাই। এখন ওই যে আমরা এখন কথা বললেন, ভাই কোথায় আছেন, আমরা মিডিয়া আছি। আর মিডিয়াটা যদি আপনি ব্যাখ্যা করেন, দুইটা দেখতে আমার বইতে লিখছিলাম, দুইটা বিষয়। একটা হচ্ছে মিডিয়াকে আমরা একসময় বলতাম যে সংবাদপত্রের একটা প্রাণ বা মিডিয়া হিসেবে আমরা ধরি, কিন্তু এখন যদি এই শব্দটাকে যদি ব্যাখ্যা করেন, ওই যে ব্রোকার, দালাল, কিন্তু এখন আর ওই ব্রোকার শব্দ দালাল ব্যবহার হয় না, এখন মিডিয়া হচ্ছে দালাল, বড় দালাল। মানে মিডিয়া তো কি ভাই, আপনি দালাল, সোজা কথা। বুঝতে পারছেন না? পত্রিকা ছিল একটি জাতির, আমি মনে করব যে প্রাণ, এবং একটি পত্রিকার মাধ্যমে অনেক কিছু উঠে আসতো। কিন্তু সেই পত্রিকাটাকে এখন শোনেন, এই যে আমি পত্রিকাটার বিষয়টা বলি, আপনি জানেন যে গত 16 বছরের প্রেক্ষাপটে কিন্তু অনেক টিভি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে, প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু যখনই কেউ কথা বলে তখন তাকে গলা টিপে ধরা হয়। আমি বলছি, তখন পত্রিকাও বলেন, সংবাদপত্র বলেন, যারাই কথা বলতে চাইবেন তারাই কি, আর যারা ওই যে দালালি করেছে তাদের চ্যানেলগুলো কি ঠিক আছে। তো এই জায়গাটা থেকে যখন সংবাদপত্র যখন তার বাক স্বাধীনতা মানে সংবাদ নীতিগত পরিবর্তন করে, তার নীতি পরিবর্তন হয়ে যায়, সে নিজে দুর্নীতির মানে ভ্রষ্ট দিকে চলে যায়,
তখন সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণের গলা চিপে ধরার জন্য সুযোগ পায় ওই কে রাজনীতিবিদরা। ধন্যবাদ। অর্থাৎ আপনার এই বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে প্রমাণ হলো যে এই যে জনবিস্ফোরণটা হলো, এই জনবিস্ফোরণটা দীর্ঘদিন মানুষের ক্ষোভ থেকে এটা হলো। তারপর আমরা আসলে একটা নতুনের পথে এখন আমরা আবারও বলছি যে আমরা যারা নতুন, এই যারা নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছে যে পুরো বাংলাদেশ একটা পরিবার। এই পরিবারের একজনের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা সবাইকে আবার আলিঙ্গন করে নেব, সবাই ভালোবাসায় থাকবো, প্রত্যেকের পরামর্শ নিব। পরিবারের একজন অসুস্থ হলে সবাই অসুস্থ হয়ে যায়। সে দেশটাকে এইভাবে তুলনা করেছে। আসলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এই দিকেও আসলে লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনলাম আজকের, খুব সুন্দর একটি আলোচনা। আমরা কেমন বাংলাদেশ চাই, এই আলোচনায় আমরা আছি। আবার আমি ফিরে আসছি। আপনাকে বলি, আমরা আরেকটা কথা বলি। আমরা সবাই বলছি কি, আমরা সবাই বলি যে এখন নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, নতুন দিগন্তের পথে আমরা এগোচ্ছি, নতুন দিগন্তের ভালোবাসা পাচ্ছি, নতুন বাংলাদেশে এগিয়ে যাবে, তাই না? এই নতুন স্লোগানে আমরা ধরছি, তাই না? তো আমি একটা গান তৈরি করছিলাম, এখন 53 বছর পর জাতিকে বানালে রাজাকার, আমি কি পাইনি সে লজ্জা, আমি কি পাইনি সে লজ্জা। তাই তো আমি ধরেছি এই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, প্রশ্ন জাগে এই স্বাধীনতা কার। চমৎকার, যথেষ্ট অর্থবহ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা জনগণ আবার চাইতেছি নতুন বাংলাদেশ পথ হবে, এই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বাংলাদেশ নতুন একটা চাই, কিন্তু আপনি যে এই নতুন বাংলাদেশটাকে এগিয়ে নেবেন, এখন আমি মনে করবো যে এই জনগণকে সচেতন হতে হবে। প্রথমত আমি আমার বুকে হাত দিয়ে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার বুকের নিজের মধ্যে, এবং এই একটা সম্প্রীতি এবং পরিশুদ্ধ বাংলাদেশ যদি চাই, মানে পরিশুদ্ধ একটা যদি বাংলাদেশ চাই, তাহলে অন্তর সরকারকে কমপক্ষে 3 বছর একটা সময় দিতে হবে কমপক্ষে। এবং এই সংস্কারের জন্য আমি বলবো যে 2-3টা সেক্টরকে যদি ভালো করে ওয়াশ করা যায়, তাহলে দুর্নীতিটা কি রোধ হয়ে যাবে। প্রথমত আমরা কি বলি, শিক্ষা জাতি কি মেরুদণ্ড। আপনি দেখবেন পৃথিবীর দেশের সবচেয়ে বাংলাদেশের শিক্ষা খাতে দুর্নীতি বেশি। কথা বুঝতে, এই শিক্ষা খাতে দুর্নীতিটা প্রথমত বন্ধ করতে হবে, এবং এই শিক্ষক যারা দুর্নীতি করেছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া দরকার, সাসপেন্ড করে দেওয়া দরকার, এবং নতুন হিসাবে নতুন বাংলাদেশ গড়া হিসেবে নতুন প্রজন্ম যারা বেকার আছে তাদেরকে শিক্ষিত বেকার এদেরকে চাকরি দেওয়া হোক। আমি মনে করি যে যারাই এখন আন্দোলন করবে দাবি দেওয়ার জন্য, এতদিন তোমরা দাবি দেওয়া দাও নাই কেন? এই গত 16 বছরে তোমরা কথা বলো না কেন? এখন যে অন্তর সরকার আসছে, যে ছাত্ররা এখন নতুন একটা বাংলাদেশ দেখাচ্ছে, তখন তোমাদের দাবি দেওয়ার শেষ নাই। তা আমি মনে করবো যে তোমাদের দাবি দেওয়া এখন প্ল্যাটফর্মে আসার দরকারই নেই। তোমরাও দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজ সব কর্মকর্তাগুলোকে চাকরি থেকে বের দেওয়া দরকার, দিয়ে পরিশুদ্ধ। আমাদের দেশে এখনো প্রায় 2 কোটির উপরে ছেলে বেকার আছে, ঠিক আছে, শিক্ষিত বেকার, সব মাস্টার্স করা ছেলে, ভালো ভালো মেধাবী ছাত্ররা বেকার ঘুরতেছে, ঠিক আছে। আপনি দেখেন বিশেষ সে 2010 সালে বিশেষ দিছে, তার চাকরি হয় নাই, তার চাকরি যায় এতদিন, তার রিটার্ন যাওয়ার সময় তার চাকরি হয়। মানে এই দেশে সে কিন্তু প্রথম স্থানে এই ধরনের অহরহ ঘটনা আছে। কথা বুঝতে পারছেন? তো এখন ওই সময়টা আপনি কাকে বলবেন, কি মনের দুঃখের কথা বলার ইয়ে নাই। তো আপনি এখন সুযোগ পাইছেন মনের দুঃখের কথা বলার জন্য, কেন তখন বলেন না কেন? সাহস করে রুখে দাঁড়ান না কেন? তা আমার কথা এখন কোনো আন্দোলন চলবে না, আন্দোলনের প্রয়োজন নেই, ঠিক আছে। অন্তর সরকার এসেছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারা সংস্কার করুক। আগে 3টা বছর আমরা দেই, তাদেরকে সুযোগ দেই, তারা কি করছে সেটা দেই। ছাত্র জনতা যদি এই দেশে যদি আন্দোলনের মাধ্যমে একটা নতুন দেশ উপহার দিতে পারে, তো আবার দিবে, সমস্যা। যদি অন্তর সরকার যদি ওই দুর্নীতি করে, সমস্যা নাই। কিন্তু আমি মনে করি বর্তমান অন্তর সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রথম শিক্ষা ব্যবস্থাটাকে কি ঢেলে সাজা হোক, মেডিকেল টিমটাকে ঢেলে সাজানো হোক, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে একটু আমি ভিন্ন কথা যাচ্ছি, ডাক্তারদের ভিজিটটা কমায় দেওয়া দরকার, প্রাইভেট ভিজিট, এবং কোন সরকারি ডাক্তার বাইরে প্রাইভেট চেম্বার খুলতে পারবে না, ঠিক আছে। যদি চেম্বার খোলে তাহলে তাকে আইনগত ব্যবস্থা হোক, অথবা চেম্বার করলে সেখানে 1 ঘন্টার মধ্যে চেম্বার করতে পারবে না, এবং ভিজিট থাকবে সরকারি নিয়ম অনুসারে 300 টাকা।
যত সে এফসি হোক আর বিসিএস হোক যত হোক, কিন্তু 300 টাকার কোনো কি তার বিজিত থাকতে পারবে না। এই আইনটা করা প্রয়োজন আমাদের দেশে, ঠিক আছে। চতুর্থ হচ্ছে যে আমাদের দেশের উন্নয়ন অবকাঠামোর এলজিডি শাখাটাকে সেটাকে পরিবর্তন করা হোক, মানে সেখানে দুর্নীতিবাজদেরকে একেবারে ছাড়াই করে দেওয়া হোক। কামাল ভাই এইখানে আপনি যেটা বলতেছেন, না একটু বলি, সেটা হচ্ছে যে আপনি কোন সেক্টরটা ঠিক আছে আপনি সেটা বলেন। সেক্টর তো কোথাও ঠিক নাই, তাহলে আমাদের সমস্ত সেক্টরকেই সংস্কার করতে হবে। সংস্কার তো করবেন, কিন্তু মূলত হচ্ছে যে আমাদের দেশের প্রথম প্রায়োরিটি কি? শিক্ষা। জি, আমরা একটা ছেলেকে শিক্ষা, আপনার সন্তানটাকে মানুষ করবেন, দুর্নীতিবাজ শিক্ষক আপনার ছেলেকে কি শিখাবে? ধন্যবাদ। আজকে এই আলোচনায় দুজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদের মূল্যবান আমরা বক্তব্য শুনেছি গঠনমূলক। এই পর্বে একেবারে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট বরকতুল্লাহ খানকে। থ্যাংক ইউ। যে বিষয়টা আসলে বলছিলাম আপনার সেই শিরোনাম ধরেই আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কেমন বাংলাদেশ চাই। এই মুহূর্তে আমি আগেও বলেছি যে বিশদ বর্ণনাতে দিকে আপনার এখানে সারা রাত পার হয়ে গেলেও বাংলাদেশের সমস্ত সেক্টরকে উল্লেখ করে আমার বর্ণনা শেষ হবে না। কিন্তু এখন সংক্ষিপ্তভাবে যদি কেমন বাংলাদেশ চাই, এই মুহূর্তে কেমন বাংলাদেশ চাই সেটা বলবো যে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, আরো রাজনীতি করার সুযোগ পাবেন, কিন্তু বাংলাদেশটাকে একটু তৈরি করার মতো সময় দিন। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই রাজনীতিকে বাদ রেখে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ এবং সকল মানুষ একত্রিত হয়ে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে একটু সহযোগিতা করি, রাজনীতিটা না করি। যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের পিছনেও আমরা তাকে টেনে ধরার জন্য অনেক মানুষ বসে আছি। তো এইগুলো পরিহার করে অন্তত অল্প কিছুদিনের জন্য আমরা রাজনীতি মুক্ত থেকে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে দেশ গঠনের জন্য আমরা সবাই একটু সময় দিই। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই আলোচনায় দুজন অতিথি আলোচক উপস্থিত হয়েছে, দুজনকে 16 বাংলা টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমরা একটি সমৃদ্ধশালী দেশ চাই, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ চাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় ছিল। আমাদের এই দুজন আলোচকের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে যে মানবিক দৃষ্টিকোণটা আছে, নিজের মধ্যে যে দেশত্ববোধটা আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে এবং নিজ থেকে নিজের যে শুদ্ধি অভিযান সেটাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলেই আমরা সুন্দর এবং সঠিক একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো এবং আমরা কেমন বাংলাদেশ চাই এটার যে অভিপ্রায় বা ইচ্ছা এটা আমরা আজকে ব্যক্ত করলাম। আমরা নতুন যারা এই উদয়ের পথে যারা আমাদেরকে সাহস জুগিয়েছে, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রত্যেকের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনার বিষয় এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। বেশি